আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আরেকটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে বল। এই অধ্যায়ের নাম অনেক ছোট, তবে এই অধ্যায়টা বেশ ভালোই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে ফিজিক্সের প্রথম তিনটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে কম্বাইন্ড প্রশ্ন করা সম্ভব। মানে এক অধ্যায়ের নলেজ আর এক অধ্যায় খুব বৃহৎভাবে কাজে লাগে। তো আমরা এই অধ্যায়টা করার আগে কী করব? কিছুই না, ক্লাসটি করার আগে অবশ্যই একটি খাতা, কলম, বই, ক্যালকুলেটর সামনে নিয়ে বসবো। তো চলো আমরা একটুখানি আসলে বুঝি যে আসলে বল জিনিসটা কিভাবে আমাদের অধ্যায়ের সাথে সম্পর্কিত হইলো, অধ্যায়ের নাম কেন বল হইলো। তো দেখো, আমরা যখন এর আগের অধ্যায় পড়ছি তখন আমরা কি দেখছি, যে একটা বস্তু বেগে চলতো আর কি। মনে করো এই একটা বস্তু, মনে করো এটা আমাদের একটা বস্তু। এই বস্তুটা আমাদের যে কোনোভাবে কি প্রাপ্ত হইতো, মনে করো এটা একটা মানে কোনো একভাবে এটা তো বেগ প্রাপ্ত হইতো, তাই না? মানে এটার একটা বেগ প্রাপ্ত হইতো। তো দেখো, এটা মনে করো এখান থেকে আমাদের একটা বেগ প্রাপ্ত হবে, সেটা হচ্ছে যে ভি। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে একটা বস্তু কিভাবে ভি বেগ প্রাপ্ত হইলো, মানে এই বেগ প্রাপ্ত হওয়ার পিছনে কারণটা কি? মানে দেখো, আমরা তো এর আগের অধ্যায়ে গতি নিয়ে আলোচনা করছি, যেখানে আমাদের বেগ আসছে, ত্বরণ আসছে, সরণ আসছে। তো একটা বস্তুর সরণ কেন হইলো? ওই সরণ হওয়ার জন্য টাইম লাগলো, তো সেই টাইমের কারণে বেগ হইলো, আর বেগের পরিবর্তনের কারণে ত্বরণ হইলো। এর আগের অধ্যায়ে এতটুকু ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বস্তু সরণ কেন হইলো, অর্থাৎ এই বস্তু বেগ প্রাপ্ত কেন হইলো, অর্থাৎ এই বস্তুর ত্বরণ কেন হইলো? মানে আমার প্রশ্ন হচ্ছে এটা, এই বস্তুর বেগ প্রাপ্ত হওয়ার পিছনে একটা কারণ আছে। তো এই কারণটা ব্যাখ্যা করছে আমাদের মহামান্য বিজ্ঞানী নিউটন, স্যার আইজ্যাক নিউটন। হ্যাঁ, তিনি এই কারণটা ব্যাখ্যা করছেন যে একটা বস্তু কেন আমাদের এভাবে, অর্থাৎ এক কথায় ত্বরণ প্রাপ্ত হয়, অর্থাৎ সরণ হয়, অর্থাৎ বেগ প্রাপ্ত হয়। আমার কথা বুঝতে পারছো? তো এবার আসো আমরা তোমাকে একটু আস্তে আস্তে বলি। তো এই যে বেগ প্রাপ্ত হওয়ার যে কারণ, কোনো একটা বস্তুর এই যে বেগ প্রাপ্ত হওয়ার মানে কি, সরণ হওয়া মানে কি, অবস্থার পরিবর্তন হওয়া, ঠিক আছে? অথবা একটা গতিশীল বস্তুকে তুমি চাইলেই বেগ আবার জিরো করে দিতে পারো। অর্থাৎ কোনো একটা বস্তুর, কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থান এর পরিবর্তন হওয়ার কারণ, কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়ার কারণ, এটা ব্যাখ্যা করছে আমাদের মহামান্য বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। ব্যাখ্যা করেছেন কে? ব্যাখ্যা করেছেন আমাদের স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক, আচ্ছা ঠিক আছে। তো ওই যে তুমি শুনছো যে তিনি একটা আপেল গাছের নিচে বসেছিলেন, সেখান থেকে একটা আপেল পড়তে দেখলেন, তো সেখান থেকে তিনি সূত্র আবিষ্কার করে ফেললেন। তো আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কীরকম তিনি জানেন, তিনি গবেষণা করছেন, তাই তো আসলে সূত্রটা আসছে, এরকম তো না। মানে তোমার সামনেও তো হাজার হাজার জিনিস পড়তেছে, কই তোমার মাথা থেকে আসলো না তো, আমার মাথা থেকে আসলো না তো। তিনি আসলে এটা নিয়ে অনেক গবেষণা করছেন, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, তাই আর কি তিনি ওই আমাদের বলের সূত্রগুলো দিতে পারছেন। তো আসো আমরা কি করব, প্রথম কাজ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা বস্তু আসলে তার অবস্থার পরিবর্তন কেন হয়। এখন অবস্থার পরিবর্তন দুই রকম হইতে পারে, হয় সে স্থির থেকে গতিশীল হইতে পারে, স্থির থেকে গতিশীল, অথবা অবস্থার পরিবর্তন আরেকভাবে হতে পারে, সে গতিশীল থেকে স্থির হতে পারে, গতিশীল থেকে স্থির। ওকে, অবস্থার পরিবর্তন এই দুই রকম হইতে পারে। তুমি বলো এতটুকু কথা বুঝছো কিনা? মানে আমরা এখন দেখব যে বস্তুর অবস্থানের পরিবর্তনটা কেন হচ্ছে, তাই অবস্থানের পরিবর্তনের পিছনে দায়ী কে, মানে কোন কারণটার কারণে বস্তু এই যে একটা অবস্থানে ছিল, মনে করো এই অবস্থানে ছিল, এরপরে সে বস্তুটা এই যে বি অবস্থানে চলে আসে। তো এই কেন আসে, আমরা এখন এই কেনর উত্তরটা আসলে খুঁজবো। এই কেনর উত্তরটা খুঁজতে গিয়েছিলেন স্যার বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তো তিনি আমাদের জন্য খুঁজে সহজ করে রেখেছেন। আমরা জাস্ট দেখব যে আসলে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য দায়ী কে। আসো, এর জন্য তিনি আমাদের তিনটা সূত্র দিয়েছিলেন। তো এই তিনটা সূত্রকে আমরা নিউটনের সূত্র হিসাবে চিনি। নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এরকম তিনটা নামে আমরা সূত্রগুলোকে চিনি। তো আমরা কি করব, আসল সূত্রগুলো দেখি। তো দেখো, নিউটনের তিনটা সূত্র আমাদের ছিল। তো এখানে দেখো বইয়ে সুন্দরভাবে লেখা ছিল, এটা তোমাদের এডিশনের বই না, এটা তোমাদের আগের এডিশনের বই লেখা ছিল। আগের এডিশনের বইটা অনেক বেশি তথ্যবহুল। তোমাদের আগের এডিশনের বই কে লিখছিল জানো? তোমাদের আগের এডিশনের বই লিখছিল হচ্ছে ইন্টার মানে এইচএসসি লেভেলের একজন লেখক, সে হচ্ছে শাহজাহান তপন।
শাহজাহান তপন স্যার হচ্ছে এইচএসসি লেভেলের একজন লেখক, তুমি ইন্টারে উঠলেই তার বই পড়বা, কিনে পড়বা আর কি। তো তিনি আগে এসএসসির বইও লিখছিল, পরবর্তীতে তার বইটাকে সরাই দিয়ে আমাদের জাফর ইকবাল স্যারের বই আসলে আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু জাফর ইকবাল স্যারের বইটার কোয়ালিটি অতটা ভালো না, যার কারণে আমরা আগের বই ধরে পড়লে আমাদের জন্য ইন্টার লাইফটা আসলে সহজ হয় এবং আমরা পরীক্ষাতেও কমন পাই। বই আমাদের একরকম দিছে, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু আগে সিলেবাস থেকেই করে, সেজন্য আর কি আগে সিলেবাস থেকে পড়ানো, যাতে তোমাদের ইন্টার লাইফ সহ পরীক্ষা, মানে তোমরা যে এসএসসি পরীক্ষা দেবে সেটা সহজ হয়। তো আসলে দেখি আমাদের কি বলতেছে। 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটা হচ্ছে তার একটা গ্রন্থ, যে গ্রন্থে তিনি তার বিভিন্ন আবিষ্কার, যেগুলো নিয়ে তিনি চিন্তাভাবনা করলেন এবং চিন্তাভাবনা করার ফলে যা যা পাইলেন ওইগুলো লিখতেন। এই বইটিতে বস্তুর ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রকাশ করেন। এই 3টি সূত্র নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। তো আমরা আজকে কি করবো বললাম, এই যে এখানে 3টা সূত্র আছে না, এই একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এই যে এটা একটা, দেখো এটা আমাদের একটা সূত্র, প্রথম সূত্র, এটা আমাদের আরেকটা সূত্র, সেটা হচ্ছে যে দ্বিতীয় সূত্র, আর এটা আমাদের তৃতীয় সূত্র। এখন আমরা আজকে শুধুমাত্র প্রথম সূত্রটা নিয়ে দেখবা আলোচনা করব, আর নেক্সট ক্লাসে দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে কি হবে, আমাদের আর এরপরে 4টা বা 5টা ক্লাস লাগবে, মানে টোটাল আর কি 6টা ক্লাস লাগবে অধ্যায়টা শেষ করতে। চলো আমরা আজকে কী করবো, প্রথম সূত্রটা নিয়ে বিশদভাবে আলোচনা করব, কারণ প্রথম সূত্র থেকেই আমরা আসলে বলের ধারণাটা পাবো। তো আসলে দেখি প্রথম সূত্র আমাদের কি বলতেছে। আমরা আগে একবার সূত্র 3টা পড়বো, মানে আমরা বুঝি আর না বুঝি সূত্র 3টা একবার পড়ি, আর তোমরা তো অবশ্যই স্লাইড দেখে খাতায় লিখে নিবা। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের কি সূত্র, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে। আমাদের তৃতীয় সূত্র বলতেছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। আমরা সূত্র বুঝি আর না বুঝি আমরা 3টা সূত্র একবার পড়লাম। তো আমরা আজকে কি করব, আজকে প্রথম সূত্রটা বুঝবো এবং নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় এবং তৃতীয় সূত্র বুঝবো এবং এখান থেকে যত ধরনের থিওরি আসা সম্ভব প্রত্যেকটা থিওরি আলোচনা করব। তবে আমি সূত্রের প্রমাণ আসলে দেখাবো না, সূত্রের প্রমাণ দেখানোটা নেসেসারি না, তবে সূত্রটা কিভাবে আসে আমি তোমাকে প্রসেসটা স্লাইডে এনে রেখে দেবো, তুমি ওখান থেকে দেখে নিতে পারবে আর কি। সূত্রের প্রমাণ আমি হাতে করাই দেবো না। তো আমরা আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম সূত্রটি নিয়ে আলোচনা করো। আসো প্রথম সূত্রটা আমরা একটু আলোচনা করি। প্রথম সূত্র থেকে আমরা আসলে আমি তোমাকে বলি, প্রথম সূত্রটা আরেকবার বলি, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আসো প্রথম সূত্রটার একটু ব্যাখ্যা আগে দেখি, মানে প্রথম সূত্রটা বলতে আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে আমাদের স্যার আইজ্যাক নিউটন, তিনি আসলে প্রথম সূত্রটা বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন, আসলে সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ঠিক আছে। আসো আমরা একটু দেখি যে আমাদের এটার ব্যাখ্যা। তো এখানে বস্তুর কয়টা অবস্থার কথা বলা আছে দেখো তো, স্থির বস্তু স্থিরই থাকবে আর গতিশীল বস্তু, তার মানে বস্তুর 2টা অবস্থার কথা বলা আছে। তার মানে আসো একটা 2টা অবস্থায় 2টা বস্তু আগে মনে করো, এটা হচ্ছে আমাদের একটা মানে গতিপথ, এই গতিপথে আমাদের একটা বস্তু থাকবে। তো একটা বস্তু আঁকাই, মনে করো গতিপথের উপরে এই হচ্ছে আমাদের একটা বস্তু আছে, তারপরে আরেকটা গতিপথ নিব, সেখানেও আরেকটা বস্তু থাকবে। হ্যাঁ, এটা আমাদের আরেকটা গতিপথ। তো এই গতিপথেও ধরো আমাদের আরেকটা বস্তু থাকবে এখানে। তো ধরো আমরা আরেকটা বস্তু নিলাম, এটা আমাদের আরেকটা বস্তু। এখন আমাদের প্রথম কন্ডিশনে যেটা বলতেছে, ধরো আমাদের এই প্রথম বস্তুটা হচ্ছে স্থির, মানে এই বস্তুটা স্থির মানে কি, এর যে আদিবেগ সেটা হচ্ছে আমাদের 0। আর আদিবেগ 0 মানে কি বলতো, আদিবেগ 0 মানে হচ্ছে এই বস্তুটা হচ্ছে আমাদের স্থির, ঠিক আছে। এতটুকু তো বুঝো যে আদিবেগ 0 মানে বস্তুটা স্থির, তাই তো? এটুকু বুঝো না? এটুকু তো বুঝো, বলো বুঝি, বলো। রেসপন্স করে না, এই শুনতে পাচ্ছ কিন্তু শুনতে পাচ্ছ না, বলো তো। এই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসো তারপরে দেখো, এখন দ্বিতীয় বস্তুটা আমরা ধরে নিলাম এই বস্তুটা চলতেছে, মানে আগাচ্ছে আর কি সামনের দিকে, তার মানে এটার আদিবেগ স্থির না, এটা একটা বেগ আছে, এটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে ভি বেগে গতিশীল, গতিশীল এবং এই ভি বেগে যে গতিশীল আমরা ধরলাম, ধরো এটা আমাদের হচ্ছে সমবেগ, মানে এই বেগটা কনস্ট্যান্ট, তার জন্য এটা হচ্ছে আমাদের সমবেগ।
ঠিক আছে, দুইটা বস্তু ধরলাম আমরা। প্রথম একটা বস্তু ধরলাম যে বস্তুটা হচ্ছে ইনিশিয়ালি মানে শুরুতে স্থির। দ্বিতীয় আর একটা বস্তু ধরলাম সে হচ্ছে ভি বেগে গতিশীল। এটা কেন স্থির, এটা কেন গতিশীল সেটা আমাদের দরকার নেই, আমরা ধরে নিলাম যে প্রথম বস্তুটা আমাদের স্থির, দ্বিতীয় বস্তুটা আমাদের গতিশীল। এখন বলো এই স্থির বস্তুর অবস্থার কি কোনো পরিবর্তন হবে যদি তুমি এখানে মানে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ না করো? বাইরে থেকে কোনো একটা কারণ না দিলে, মনে করো এই বস্তুটা হয় তোমার ঠেলতে হবে, টানতে হবে, এরকম কিছু না করলে কি এই বস্তুটা স্থির, মানে এই বস্তুর কোনো অবস্থানের পরিবর্তন হবে, নাকি এই বস্তু যেখানে আছে সেখানেই থাকবে আজীবন? মানে আজীবন, আজীবন বলতে আজীবন মানে পৃথিবী যতদিন টিকে আছে বা এই মহাবিশ্ব যতদিন টিকে আছে ততদিন এই বস্তুর উপর যদি তুমি বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করো, মানে কোনো বাধা না আসে এই বস্তুতে, বা কোনো একটা মানে কোনো একটা কারণ না আসে, এই বস্তু কি কোনো অবস্থানের পরিবর্তন হবে? আসলে হওয়া সম্ভব না, কারণ এই বস্তু স্থির আছে। ইনিশিয়ালি এই বস্তু স্থির, মানে এরপরে যদি তুমি কোনো কিছু প্রয়োগ না করো এই বস্তু স্থিরই থাকবে। আর তারপরে দেখো দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুটা আমাদের ভি বেগে গতিশীল আছে। এখন এই বস্তুটা যেহেতু আমাদের ভি বেগে গতিশীল, এখন দেখো এরপরেও যদি তুমি বাহ্যিক কোনো কারণ প্রয়োগ না করো, বাহ্যিক কোনো কিছু প্রয়োগ না করো, তাহলে কি হবে? এই বস্তুটা এই ভি বেগেই চলতে থাকবে আজীবন। এই বস্তুটা এরকম ভি বেগেই চলতে থাকবে, এবং এটা আজীবন। আজীবন বলতে শুধুমাত্র 60-70 বছর না, মানে এই মহাবিশ্ব যতদিন টিকে থাকবে এই বস্তুটা ততদিন এরকম ভি বেগেই চলতে থাকবে। তার মানে কি বলো তো? প্রথম বস্তুটা, তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম বস্তুটাকে তুমি যদি স্থির থেকে গতিশীল করতে চাও, প্রথম বস্তুটাকে যদি তুমি স্থির থেকে গতিশীল করতে চাও, আর দ্বিতীয় বস্তুটাকে গতিশীল থেকে গতির পরিবর্তন করতে চাও, মানে গতিশীল থেকে গতির পরিবর্তন অথবা স্থির করতে চাও, অথবা স্থির, তাহলে দেখো তোমাকে একটা বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করা লাগবে এই বস্তুর উপরে। হয়তো বাইরে থেকে কিছু একটা তোমাকে প্রয়োগ করা লাগবে। আমি তোমাকে আরেকবার সহজভাবে বলি, প্রথম বস্তুটা ছিল স্থির, এখন আমরা কি করতে চাই? এই বস্তুটাকে আসলে স্থির রাখতে চাই না। স্থির না থাকার মানে কি? সে একটা গতিপ্রাপ্ত হবে। তো স্থির বস্তুকে গতিশীল করতে গেলে তোমাকে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতেই হবে, সেটা বাতাস হোক, বাতাস দিয়েও কিন্তু এই একটা বস্তুকে নড়ানো যায়। তো সেটাই বলতেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো একটা বস্তু সমবেগে চলতেছে, এখন হয় এর বেগ চেঞ্জ করা যাবে না একে স্থির করা যাবে। তাহলে তুমি যদি এর গতির পরিবর্তন করতে চাও অথবা স্থির করতে চাও, তোমাকে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করা লাগবে। অর্থাৎ দেখো এখানে আমাদের এটা করতে কি করতে হচ্ছে? বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হচ্ছে। তার মানে এখান থেকে এটা করতে আমাদের কি করতে হচ্ছে? বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে, সেম এজ এখানেও সেম, যে তুমি যদি এই বস্তুটাকে এটা করতে চাও তোমাকে এখানেও বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তো আসো আমি এখানে লিখি যে এখানেও আমাদের যদি আমরা এটা করতে চাই আমাদেরকে আসলে এখানেও বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। এই যে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে, এই কিছু একটা কি? এই কিছু একটাই হচ্ছে বল। এই যে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে, তো এখানে এই কিছু একটা এটাই হচ্ছে আমাদের বল, সেজন্য আমরা বলি যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাই, আর দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা পাই, আর তৃতীয় সূত্র থেকে আমরা ওই আর কি ক্রিয়া প্রতিক্রিয়া বলের ধারণা পাই। তো আমরা আজকে প্রথম সূত্র নিয়ে কথা বলতেছি। আমাদের প্রথম সূত্রের মানে বর্ণনা বিবৃতি হচ্ছে এরকম, এটা মুখস্থ করতে হবে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। বুঝছো? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এতদূর পর্যন্ত যদি বুঝে যাও তো আসো আমি তোমাকে আরেকটা কথা লিখে দিই। আমরা প্রথম সূত্র থেকে আসলে কি পাই জানো? নিউটনের প্রথম সূত্র থেকে আমি লিখি, নিউটনের প্রথম সূত্র থেকে আসলে দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়। কি লিখবো? দুইটি জিনিসের ধারণা পাওয়া যায়, সেই দুইটা জিনিস কি কি ভাই? সেই দুইটা জিনিস হচ্ছে আমাদের প্রথমটা তো বুঝতে পারছো, বলের ধারণা পাওয়া যায়, বলের। আর দ্বিতীয়ত দেখো একটা বস্তু স্থির আছে, স্থিরই থাকতে যাচ্ছে,
যে একটা বস্তু গতিশীল আছে, সে গতিশীলই থাকতে চাচ্ছে। তো এই দুইটা জিনিসকে সংজ্ঞায়িত করার জন্য নতুন যে টার্ম নিয়ে আমরা কথা বলি সেটাকে আমরা বলি জড়তা। জড়তার একটা ধারণা পাওয়া যায়। তার মানে নিউটনের সূত্র থেকে দুইটা জিনিসের ধারণা পাওয়া যায়। তো প্রথমটা হচ্ছে বল আর দ্বিতীয়টা হচ্ছে এই জড়তা। তো এখন আমাদের কাজ কি ভাই? এই কাজ হচ্ছে বল নিয়ে কথাবার্তা বলা আর জড়তা নিয়ে কথাবার্তা বলা। এতদূর পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার? যদি ক্লিয়ারই হয় তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে সংজ্ঞা দুইটা লিখে দিব, তারপরে সংজ্ঞার পরে আমরা বিস্তারিত আলোচনা করবো। আসলে প্রথমে বলের সংজ্ঞা লিখি। আসলে দেখো, তুমি নিউটনের প্রথম সূত্র থেকে তো বলের সংজ্ঞা দিবা, কিন্তু কথা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের মধ্যে দেখো বল শব্দটা কি আছে, অলরেডি লেখা আছে। আমরা আমরা চাচ্ছি বল, আমরা দেখো যে জিনিসের সংজ্ঞা দিতে চাই সংজ্ঞার মধ্যে কিন্তু এই জিনিসটা আসলে থাকে না। তাই আমরা কি করবো, নিউটনের প্রথম সূত্র থেকেই বলের সংজ্ঞা দিব, কিন্তু একটু অন্যভাবে। তো আমরা কি বলবো, বাহ্যিক কোনো কারণ প্রযুক্ত না হলে আমরা এভাবে বলতে পারি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে অথবা গতিশীল করার চেষ্টা করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে আমরা বল বলবো। দেখো আমাদের কিন্তু এখানে সেই কথাটাই বলা আছে, কিন্তু একটু অন্যভাবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল হয়ে সরল রেখায় চলতে থাকবে। এখন বলের সংজ্ঞাতে আমরা কি বলবো, ওই যে বাহ্যিক একটা কারণ বা কিছু একটা প্রয়োগ করতে হবে যা স্থির বস্তুকে গতিশীল করবে আর গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন করবে বা গতিশীল অবস্থা গতির পরিবর্তন করবে, তাকেই আমরা বল বলবো। তাহলে আমরা বলবো বাহ্যিক কোনো কারণ প্রযুক্ত, বাহ্যিক যেই কারণের কারণে, মানে বাহ্যিক যেই কারণটার কারণে স্থির বস্তু গতিশীল হচ্ছে অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হচ্ছে, তাকে আমরা বল বলবো। বা সুন্দরভাবে বইয়ের ভাষায় তুমি বলতে পারো এরকম, সুন্দরভাবে বইয়ের ভাষায় বলা যায় যে যা স্থির বস্তুর উপরে ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপরে ক্রিয়া করে তাকে গতিশীল করে। দেখো, স্থির বস্তুকে কোন একটা কারণের প্রয়োগ করার কারণে সে গতিশীল হয়। তাহলে যা স্থির বস্তুর উপরে ক্রিয়া করে গতিশীল করে বা করার চেষ্টা করে, গতিশীল করে বা করার চেষ্টা করে, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, গতিশীল বস্তুর উপরে ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে বল বলে। তাকে বল বলে। বলো, বলের সংজ্ঞাটা তুমি বুঝছো কি বুঝো নাই? মানে ওই যে বাহ্যিক একটা কারণ, ওই কারণটা কি করবে, স্থির বস্তুকে গতিশীল করবে এবং গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন করবে। তার মানে নিউটনের প্রথম সূত্রটা তুমি মুখস্থ করলে ওখান থেকে তুমি বলের সংজ্ঞাটা দিতে পারবা। এটা আসলে বলের সংজ্ঞা। বলের সংজ্ঞাটা একটু মুখস্থ করতে হবে প্রথম, এ কারণ এটা পরীক্ষায় ক নম্বরে আসে। তারপরে আসে জড়তা। জড়তা কি জিনিস? ওই যে দেখো, একটা গতিশীল বস্তু গতিশীলই আছে বা থাকতে চাচ্ছে, একটা স্থির বস্তু স্থির আছে বা থাকতে চাচ্ছে। এই যে গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা অথবা স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা, তাকে আমরা কি বলি, জড়তা বলি। তার মানে কোন একটা বস্তু যে অবস্থায় চিরকাল আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখার যে প্রবণতা, তাকে আমরা জড়তা বলি। তাহলে কোন একটা বস্তু যে অবস্থায় আছে, কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, কোনো একটি বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার বা সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। তাকে জড়তা বলে।
সংজ্ঞা কিভাবে আসলো আমরা সব কিছু বুঝবো। তো জড়তা দুই ধরনের হয়, স্থির জড়তা, গতি জড়তা, বুঝতেই পারছো। কারণ বস্তুর অবস্থা দুই ধরনের হইতে পারে, হয় বস্তু স্থির থাকবে নাহলে গতিশীল থাকবে। তার মানে কি, গতিশীল অবস্থার জন্য যে জড়তা তাকে তুমি গতি জড়তা বলবা, স্থির অবস্থার জন্য যে জড়তা তাকে তুমি স্থির জড়তা বলবা। পরে তো লিখে দিবই, অথবা স্লাইডেই লেখা আছে সুন্দরভাবে, আমরা জানতে পারবো। তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যা হচ্ছে যে প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই, বল এবং জড়তা। বুঝতে পারলা? বল এবং জড়তা, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই, বল এবং জড়তা। তো আসো এবার আমরা কি করব, প্রথমত আমরা জড়তা নিয়ে কথাবার্তা বলবো। তো জড়তা নিয়ে কথাবার্তা বলার আগে জড়তার সংজ্ঞাটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি, যে কোন একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, তাকে আমরা জড়তা বলি। তো আসো আমরা একবার একটা কাজ করি, যে জড়তা নিয়ে একটুখানি কথাবার্তা বলি। বেশি কথা বলবো না, দেখো 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। জড়তা, আমরা এখন একটু জড়তা নিয়ে কথাবার্তা বলবো। তো দুইটা বস্তুর কথা চিন্তা করি, তারপরে জড়তা নিয়ে কিছু উদাহরণও দেখবো বাস্তব জীবনে। তারপরে আমরা মনে করো এটা আমাদের আর একটা বস্তু, প্রথমে বইয়ের থিওরিটিক্যাল যে ব্যাপারটা পড়ে নিই, তারপরে আমরা আমাদের উদাহরণ তো দেবই। তো মনে করো এটা একটা বস্তু তো ভালো হইলো না, তো একটা ভালো বস্তু নিয়ে আসি। দাঁড়াও, মনে করো এটা আমাদের একটা বস্তু, তারপরে মনে করো এটা আমাদের আর একটা বস্তু, ঠিক আছে। এখন মনে করো এই বস্তুটা আসলে আমাদের আছে হচ্ছে স্থির, এই বস্তুটা স্থির, আর এই বস্তুটা আমাদের গতিশীল। স্থির আর এই হচ্ছে আমাদের গতিশীল। এখন দেখো এই স্থির বস্তুটা আসলে স্থিরই থাকতে চায়, সে আসলে গতিশীল হতে চায় না। সে চায় যে সে চিরকাল স্থিরই থাকুক। আর এই গতিশীল বস্তুটা যা চায়, সে গতিশীলই থাকুক, সে স্থির হতে চায় না। এই যে স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা, এই যে এই বস্তুর স্থির থাকার যে প্রবণতা, স্থির থাকার প্রবণতা, আর এই বস্তুর গতিশীল থাকার প্রবণতা, এই বস্তুর ক্ষেত্রে সেটা হবে গতিশীল থাকার প্রবণতা। গতিশীল থাকার প্রবণতা, তো কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাই, একে আমরা জড়তা বলি। তো স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা, তাকে আমরা বলবো হচ্ছে স্থিতি জড়তা। একে আমরা বলতে পারবো স্থিতি জড়তা। আর একে আমরা বলতে পারবো গতি জড়তা। গতি জড়তা, ওকে। তাহলে জড়তা দুই প্রকার। জড়তা দুই প্রকার কি কি? প্রথম প্রকারের মধ্যে পাবা হচ্ছে স্থিতি জড়তা, দ্বিতীয় প্রকারের মধ্যে পাওয়া হচ্ছে আমাদের গতি জড়তা। বলো, গতি জড়তা স্থির জড়তা যদি সংজ্ঞা আসে, পারবা না? যেমন মনে করো তুমি শুয়ে আছো, তোমার আসলে শুয়ে থাকতে ইচ্ছা করে না, তোমার ইচ্ছা করে না যে উঠে পড়তে বসি। তার মানে কি, তুমি স্থির আছো, তোমার স্থির থাকতে ইচ্ছা করতেছে, তাই ওকে আমরা বলি হচ্ছে আসলে স্থিতি জড়তা। যেমন তুমি ফেসবুক চালাচ্ছ, তুমি কিন্তু মনে করছো তুমি একটু 5 মিনিট রিলস দেখে নিই, 5 মিনিট ফেসবুক চালাই নি, 5 মিনিট স্ক্রল করে নিই, তারপরে আসলে পড়তে বসবো, ঠিক আছে। কিন্তু 5 মিনিট যে কখন 1 ঘন্টা হয়ে যায় তুমি আসলে টের পাও না। এই যে দেখো 5 মিনিট 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু তুমি আসলে যে অবস্থায় ছিলা সেই অবস্থাতেই আসো। এই জিনিসটা হচ্ছে জড়তা, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইনারশিয়া। ইংরেজি জানার দরকার নেই, এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইনারশিয়া। আচ্ছা ঠিক আছে, জড়তা বলি। তার মানে জড়তা বুঝতে পারছো, যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে চাই, এটা হচ্ছে জড়তা। আর যদি বস্তু স্থির থাকে তাহলে স্থির থাকতে চাইবে, এটা হচ্ছে স্থিতি জড়তা। মানে একটা বস্তু গতিশীল আছে, সে গতিশীল থাকতে চাইবে, এটা হচ্ছে গতি জড়তা। এটা তো গেল। এবার মনে করো ওই যে আরেকটা জিনিস, তুমি মনে করো ওই যে বাসের মধ্যে আছো অথবা একটা অটোর মধ্যে আছো, একটা উদাহরণ দিই, তুমি মনে করো বাস অথবা অটোর মধ্যে আছো, হঠাৎ করে যদি ব্রেক চাপে, তুমি সামনের দিকে আগায় আসো না? মনে করো তুমি গাড়ির মধ্যে আছো, হঠাৎ করে ব্রেক চাপলো, তুমি সামনের দিকে আগায় আসো না? মানে এরকম হয়েছে, তোমার সামনের দিকে আগায় কেন আসো বলো তো? কারণ তুমি আসলে গতিশীল ছিলা, তোমাকে হঠাৎ করে থামানো হয়েছে, তোমার বডি ঠিকই সামনের দিকে চলে যাচ্ছে। কারণ কি, ও গতিশীল ছিল, ও গতিশীল থাকতে চাই, কিন্তু আসলে তুমি ওকে মানে হঠাৎ করে থামাইছো। তার মানে কি, গতিশীল বস্তুর গতির পরিবর্তন, গতিশীল থাকতে চাই কিন্তু তুমি তাকে থাকতে দিচ্ছ না। এই কারণে কি, ওর ভিতরে একটা জড়তা আসতেছে, সেটা হচ্ছে গতি জড়তা। আবার এরকম হয়, বাইকের পিছে বসে আছো, হঠাৎ করে বাইক চলতে শুরু করছে, কি হয়, তুমি পিছনের দিকে চলে যাও। তুমি মনে করো বাইক চলতে মানে বাইক থেমেছিল, সেটা চলতে শুরু করলো, আর তুমি যখনই চলতে শুরু করে তুমি হঠাৎ করে পিছনের দিকে একটা ঝাঁকি খাও। এই পিছনের দিকে ঝাঁকি খাওয়ার কারণ হচ্ছে তুমি স্থির ছিলা, তোমাকে গতিশীল করা হয়েছে, মানে স্থির ছিলা, স্থির থাকতে চাও, যার কারণে যেখানে ছিলা সেখানে থাকতে চাওয়ার জন্য এটা কি হয় বলো তো, এটা আসলে তুমি পিছনের দিকে একটু ধাক্কা খাও।
ফেসবুকে মাঝে মাঝে অনেক ভিডিও দেখবা জড়তা নিয়ে, আস্তে আস্তে দেখবা, আর আমি পাইলেও তোমাকে দেখাই দিব। হ্যাঁ, টেনশন নাই, আমার আসলে ভিডিওটা সংরক্ষণ করি নাই, তো আমি দেখছি কিছু ভিডিও জড়তা, সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের স্থিতি জড়তা আর গতি জড়তা। তো এখানে দেখো একটু স্থিতি জড়তা গতি জড়তার বইয়ে যে সংজ্ঞা ছিল সেই জিনিসটা বলা আছে। এই যে এখানে স্থিতি জড়তা আর গতি জড়তার সংজ্ঞাগুলো দেওয়া আছে, এখানে স্থিতি জড়তা এবং গতি জড়তার সংজ্ঞা দুইটা দেওয়া আছে, একটু পড়ে নিও। আর এখানে আমাদের জড়তার সংজ্ঞা দেওয়া আছে, অবশ্যই পড়লে বোঝা যাবে, আমি তো অলরেডি বুঝাই দিলামই। তো এরপরে আসে ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। মানে দেখো, যেই বস্তু যত বেশি ভারী সেই বস্তুতে জড়তার পরিমাণ তত বেশি, যেই বস্তু যত বেশি ভারী সেই বস্তুতে জড়তার পরিমাণ বেশি। তার মানে আমরা বলতে পারি না যে কোন একটা বস্তুর ভিতরে জড়তা কতটুকু আছে সেটা আমরা ভর থেকে পরিমাপ করতে পারবো। মানে কোনো একটা ভর বেশি মানে কি, আমি তোমাকে লিখে দিই, কোনো একটা বস্তুর ভর বেশি, কোনো বস্তুর, এই লাইনটা ব্যাখ্যা করতে বলে মাঝে মাঝে, বুঝছো? কোনো বস্তুর ভর বেশি, এই ভর বেশি অর্থ হচ্ছে যে সেই বস্তুর জড়তা বেশি, ভর বেশি মানে জড়তা বেশি, ঠিক আছে? আর কোনো একটা বস্তুর ভর কম, কোনো বস্তুর ভর কম, তো ভর কম হওয়ার মানে হচ্ছে তার জড়তাও কম, জড়তাও কম, জড়তা কম। যেমন মনে করো চিকন মানুষ, চিকন মানুষকে তুমি যত সহজে তুলতে পারবা, একজন মোটা মানুষকে তুমি তত সহজে তুলতে পারবা না। মানে তাকে মনে করো তুমি স্কুলে গেলা, তাকে তুমি এখন একটা মোটা মানুষ বা একজন মোটা তোমার বন্ধু, সে কি করছে তোমার জায়গায় এসে বসছে, এখন তো তুমি তাকে ঠেলে সরাবা, তুমি ঠেলে সরাইতে গেলে দেখবা তাকে তুমি সরাইতে পারতেছো না, কারণ কি তার ভর বেশি, যার কারণে তার জড়তার পরিমাণও বেশি। কিন্তু তোমার একজন পাতলা বন্ধু, তুমি কিন্তু চাইলেই তাকে একটা ধাক্কা দিয়ে সরাই দিয়ে তুমি ওখানে বসতে পারবা। এই হচ্ছে ব্যাপার। তার মানে ভর হচ্ছে যে মানে বস্তুর জড়তার পরিমাপই হচ্ছে ভর। এটা কি বুঝো, বুঝলা, বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তো হ্যাঁ এটা তো বুঝছি। আমাদের গেলই। এই যে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা পড়লেই তুমি বুঝতে পারবা। আমার এখানে আসলে আলাদা করে বুঝাই দেওয়ার কিছু নাই। ভর হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ, যার ভর যত বেশি তার জড়তাও তত বেশি, যার ভর কম তার জড়তাও কম, এই হচ্ছে ব্যাপার। তো আসো তারপরে আমরা এখন জড়তার উদাহরণ দেখব। দেখো এখানে যে বাসের উদাহরণ দেওয়া আছে, যদি বাস হঠাৎ করে চলতে থাকে, মানে বাসটা চলছে হঠাৎ করে থেমে গেল, তাহলে তুমি সামনের দিকে আগায় যাবা, কারণ তুমি গতিশীল ছিলা, তাহলে বাস যেদিকে গতিশীল সেদিকে আগায় যাবা। আর এরকম হইলো বাসটা স্থির হঠাৎ করে চলতে শুরু করলো, তুমি পিছনের দিকে একটা ধাক্কা খাওয়া। কেন ধাক্কা খাওয়া? কারণ বাস স্থির ছিল, বাস হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করছে, কিন্তু তোমার বডি তো আগের জায়গাতেই থাকতে চাচ্ছে, যার কারণে তুমি পিছনের দিকে একটা ধাক্কা খাওয়া। বই দেখবা উদাহরণটা দেওয়া আছে হয়তো। আচ্ছা, আর এখানে এই যে এটা, এটা এই যে এটার দরকার নাই, মানে মনে করো একটা গ্লাস, গ্লাসের উপরে একটা কার্ড রাখলা, কার্ডের উপরে একটা কয়েন রাখলা। এবার কি হবে, তুমি যখন কার্ডটা সরাবা দেখবা কয়েনটা আসলে সরছে না, কয়েনটা ওখানেই আছে। তার মানে কি কয়েনটা স্থির ছিল, স্থিরই থাকতে চাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানে ওই যে হঠাৎ করে কার্ডটা মনে করে একটা জোরে টান মারেন, বা তোমার তো এরকম হওয়ার কথা ছিল, কার্ডের সাথে কয়েনটাও চলে আসার কথা ছিল, কিন্তু কার্ডের সাথে কয়েনটাও আসবে না। কেন আসবে না? কারণ আমরা কার্ডকে গতিশীল করলেও কয়েনটা তো স্থির ছিল, কয়েনটা স্থির থাকার কারণে কয়েনটা স্থিরই থাকতে চাচ্ছে, এই আর কি ব্যাপার, বুঝছো? তার মানে দ্বিতীয় উদাহরণটাও তুমি বুঝবা, কোনো সমস্যা নাই, আমরা ডান। আচ্ছা, তারপরে এবার প্রথম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা। আমরা বলের গুণগত সংজ্ঞা অলরেডি দিয়ে দিয়েছি, অলরেডি জানি, ঠিক আছে? অলরেডি জানি যে কি জানি, আমরা অলরেডি জানি যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল অবস্থার পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকে আমরা বল বলি। এটা আমরা অলরেডি জানি, আরেকবার লিখে নিও। আচ্ছা, এটা তো গেল। এবার এই যেখানে দেওয়া আছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, এটা প্রথম সূত্র। আর প্রথম সূত্র থেকে দেখো বস্তু আমাদের এখানে সংজ্ঞা দেওয়া আছে যে স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চাই, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বা গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বল বলি। আমি অলরেডি এটা লিখে দিয়েছি, স্লাইডে আছে, মানে এগুলো তোমার বইয়ে আছে, আমি তোমাকে জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, তারপরে এবার আসো বলের প্রকৃতি অনুযায়ী বলকে দুই ভাগে ভাগ করা যায়। বলের প্রকৃতি অনুযায়ী বলকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে আমরা বলি স্পর্শ বল, দ্বিতীয়কে বলি আমরা অস্পর্শ বল। তার মানে বলো যেই সকল বলের ক্ষেত্রে, মানে যেই সকল ক্ষেত্রে আমাদেরকে মানে কোনো একটা বস্তুকে স্পর্শ করে ওখানে বল তৈরি করা লাগে, সেই সকল বলকে আমরা বলি হচ্ছে স্পর্শ বল। মানে বইয়ের ভাষায় সংজ্ঞা হচ্ছে যে যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে স্পর্শ বল। তার মানে যে বল সৃষ্টির জন্য, আমি তোমাকে লিখে দিই, যে বল সৃষ্টির জন্য বস্তুদ্বয়ের, দুটি বস্তুর বা বস্তুদ্বয়ের, দুটি বস্তুর
প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয়। আমি কিন্তু তোমাকে এগুলো ক খ এর প্রিপারেশনের জন্য পড়াচ্ছি, এমনি এমনি পড়াচ্ছি না। তো প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ দিও, দেখবে ক খতে ভালো করতে পারবা। ক খতে খারাপ করে অনেকে, কেন? কারণ তারা সংজ্ঞাগুলো বুঝে যায় না। তাহলে স্পর্শ বল মানে বুঝতে পারছো, স্পর্শ মানে টাচ। টাচ মানেই তুমি একটা জিনিসকে টাচ করবা, একটা জিনিসকে টাচ করবা মানে একটা বস্তু তুমি আর আরেকটা হচ্ছে ওই জিনিসটা। তার মানে কি, যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয়। প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। এখন বলতে পারো উদাহরণ কি কি। মনে করো এই যে উদাহরণ একটা দিই, মনে করো এই হচ্ছে একটা বস্তু, তুমি এখন এই বস্তুটাকে মনে করো ঠেলবা। তাহলে ঠেললে মানে এদিক থেকে ঠেলবা তুমি, দেখো এই বস্তুটাকে তুমি যখন ঠেলতেছো, তার মানে কি এই বস্তু আর তোমার মধ্যে একটা স্পর্শ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, এখানে স্পর্শ। এই যে বস্তুটা তোমার মধ্যে স্পর্শ হচ্ছে, তার মানে এখানে যে এই যে ঠেলা, এখানে যে ঠেলছো তুমি, এই ঠেলা হচ্ছে একটা স্পর্শ বল। তারপরে এরকম হইতে পারে, মনে করো একটা বস্তু, তুমি এই বস্তুটাকে মনে করো এবার টানবা, মনে করো এই বস্তুটাকে তুমি এই যে টানবা, এখান থেকে সামনের দিকে টানছো, তাহলে বলো এই টানতে গেলেও তো আমাদের স্পর্শ হচ্ছে। টানতে গেলে যেহেতু এটাই, টানতে গেলেও তো স্পর্শ হচ্ছে, যে এখানে আমাদের স্পর্শ হচ্ছে, তাহলে এটাও আমাদের একটা স্পর্শ বল। ঠেলা টানা এগুলো হচ্ছে স্পর্শ বল। সামনে আরও দেখবা ঘর্ষণ একটা স্পর্শ বল। তার মানে উদাহরণ আমরা সামনে তো বইয়ে আছে দেখবই। তার মানে বুঝতে পারলা যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় তাকে তুমি বলো হচ্ছে স্পর্শ বল। তাহলে অস্পর্শ কাকে বলবা? যেখানে স্পর্শের প্রয়োজন হয় না তাকে আমরা ওই অস্পর্শ বল বলবো। এটাকে আবার সংজ্ঞার জন্য আলাদা করে লিখে দেওয়ার দরকার আছে, দলিল দরকার আছে? দলিল তো দরকার নাই, বুঝতেই পারছো। যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর স্পর্শের প্রয়োজন, প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন, তাকে যদি আমরা স্পর্শ বল বলি তাহলে অস্পর্শ বল বলবো। যেখানে স্পর্শের প্রয়োজন হয় না তাকে আমরা বলি অস্পর্শ বল। মানে দুইটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে, দুইটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। এই তো, আচ্ছা অস্পর্শ বল বলে। এখন অস্পর্শ বলের ভাই উদাহরণ দেন কিছু। অস্পর্শ বল বলতে যেখানে স্পর্শের প্রয়োজন হয় না, যেমন মনে করো আমরা মহাকর্ষ বল নিয়ে সামনে পড়াশোনা করব, অভিকর্ষ বল নিয়ে পড়াশোনা করব, এই বলগুলোর কারণে আসলে স্পর্শের প্রয়োজন হয় না। তারপরে মনে করো আরও আছে তড়িৎচুম্বকীয় বল, মানে এই যে আমরা একটা চুম্বক আর একটা চুম্বককে আকর্ষণ করে, এক্ষেত্রে আমাদের আসলে স্পর্শের প্রয়োজন হয় না, এমনি কেমনে জানি টানে, তাই না? দেখো টানে, তার মানে এখানেও স্পর্শের প্রয়োজন হচ্ছে না। তারপরে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলো সবই অস্পর্শ বল। অর্থাৎ এই বলগুলোকে তুমি দেখতে পাবা না যে এরা আসলে সংস্পর্শে আসছে, কিন্তু আসলে এরা কাজ করতেছে। এরা কেন কাজ করতেছে এই সম্পর্কে আরও বিস্তারিত জানবা। কোথায় জানবা? ইন্টার লেভেলে জানবা। তো এই যে দেখো এখানে তুমি নর্মালি কী করছো, অস্পর্শ বলের সাথে পরিচিত হচ্ছ, আর অস্পর্শ বল সম্পর্কে আরও জানতে পারবা ইন্টারে। এই হচ্ছে সম্পর্ক। এই জিনিসগুলো তোমাকে জেনে যেতে হবে, যে আমি এতটুকু জেনে গেলাম আর পরে গিয়ে আবার এতটুকু জানবো। তাহলে অস্পর্শ বল মানে যেখানে সরাসরি স্পর্শের প্রয়োজন হয় না। এক্সাম্পল যদি তুমি চাও তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সহ আরও চারটা কথা বললাম, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। সামনে এই বলগুলো নিয়ে একটু অন্তত সংজ্ঞাগুলো জানবো। হ্যাঁ, মহাকর্ষ বল এই হচ্ছে গেল আমাদের স্পর্শ বল আর অস্পর্শ বল। আসলে বইয়ে কী লেখা আছে দেখি। এই যে স্পর্শ বল বলতে বোঝাচ্ছে যে যেখানে সরাসরি স্পর্শের প্রয়োজন হয়। তো এর ভিতরে কী কী আছে, যে ঘর্ষণ বল, দেখো এখানে ঘর্ষণ বল, টান বল, সংঘর্ষের সময় সৃষ্ট বল, এগুলো সবই সংস্পর্শ বল। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে স্পর্শ বল গেল। এই যে অস্পর্শ বল সম্পর্কেও বলা আছে। অস্পর্শ বলের মধ্যে কী কী আছে দেখো তো। ওই যে তড়িৎ বল আছে, মানে তড়িৎ চুম্বকীয় বল, মানে তড়িৎ বল চুম্বক বল দুইটাকে একসাথে বলা হয় তড়িৎ চুম্বকীয় বল। ওকে, তারপরে মহাকর্ষ বল, এইগুলোর এই কথাই লেখা আছে। মানে এক কথাই ওই আমি যা 2 লাইনে লিখে দিলাম এখানে সেটা এতগুলো কথাই লেখা আছে তোমার বইয়ে। ইচ্ছা হলে পড়ো, না হলে আমি যা লিখে দিলাম ওইটুকু জানলেই হবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো তো। মানে আমি যা পড়াচ্ছি বুঝতে পারছো তো? ঠিক আছে, হ্যাঁ পাচ্ছি। বুঝতে পারলেই হবে। আচ্ছা, এবার দেখো আমাদের আসলে এই পৃথিবীতে মানে কিছু মৌলিক বল আছে। মৌলিক বল বলতে কি,
আমাদের মৌলিক বল বলতে এগুলো আসলে যে আমরা যখন প্রথম অধ্যায় পড়েছিলাম তখন আমরা মৌলিক কিছু রাশি দেখেছিলাম। তো মৌলিক রাশিগুলো কি, মানে যেই রাশি কোনো অন্য রাশি থেকে আসলে অন্য রাশির সাহায্য ছাড়া নিজে নিজেই করতাম। আমাদের 7টা মৌলিক রাশি ছিল, হ্যাঁ, মানে যেই রাশিগুলো প্রকাশ করতে অন্য কোনো রাশির সাহায্য লাগে না, নিজেকে নিজেই প্রকাশ করতে পারে, তাকে আমরা মৌলিক রাশি বলতাম। তেমনি আমাদের বলের মধ্যে আছে মৌলিক বল। এখন এই মৌলিক বল কি, যে সকল বল মূল বা স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে আমরা মৌলিক বল বলে থাকি। বুঝছো? তার মানে কি আমরা বলতে পারছি যে আসলে মৌলিক বল হচ্ছে এই বলগুলা, যে বলগুলা অন্য কোনো বলের সাহায্য লাগে না প্রকাশ করতে, ওই বলগুলা উৎপন্ন করতে অন্য কোনো বলের সাহায্য লাগে না, এগুলা নিজেকে নিজে প্রকাশ করতে পারে। আমি সংজ্ঞাটা তোমাকে আরেকবার বলছি, যে সকল বল মূল বা স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, বরং অন্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে। মৌলিক বলের সংজ্ঞা কখনো পরীক্ষায় আসে নাই, যার কারণে আমি আজকে লিখে দিচ্ছি না। আমি তোমাকে বলি মৌলিক রাশি যেরকম ছিল যে অন্য কোনো রাশির সাহায্য লাগে না, নিজেকে নিজেই প্রকাশ করতে পারে, মৌলিক বলও সেরকম, অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় না, মানে এরা নিজেকে নিজেই আর কি প্রকাশ করতে পারে, নিজেকে নিজেই প্রকাশ করতে পারে, অন্য কোনো বলের সাহায্য লাগে না এই বলকে প্রকাশ করতে। এটা হচ্ছে মৌলিক বল। আর লব্ধ বল তাহলে কি হবে? লব্ধ বল হবে হচ্ছে যে সকল বল প্রকাশ করতে অন্য বলের সাহায্য লাগে, তাদেরকে আমরা লব্ধ বল বলি। তো আমাদের মৌলিক বল আছে হচ্ছে 4 ধরনের। আমাদের 4 ধরনের মৌলিক বল আছে। সেই বলগুলা কি কি? এই যে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল বলে, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে, আর দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। তার মানে আমাদের মৌলিক বল কয় ধরনের আছে বলো তো? মৌলিক বল কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। এখন এই 4 ধরনের মৌলিক বল দেখবা তোমাদের বইয়ে সুন্দরভাবে আছে, লেখা আছে। 4 ধরনের মৌলিক বল সম্পর্কে 4টা হাফ পেজের প্যারা দেওয়া আছে। তোমরা কি বই খুলে দেখেছো 4টা প্যারা? বলো দেখছো? হ্যাঁ। তো আসো আমরা একটু এই বলগুলা নিয়ে কথা বলবো। মহাকর্ষ বল নিয়ে আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব, বুঝছো? মহাকর্ষ বল নিয়ে অধ্যায়ে একটু পড়াশোনা করব। মহাকর্ষ বল থেকে মহাকর্ষ বল থেকে আমাদের যে অভিকর্ষ ত্বরণ আছে না, এটা সম্পর্কে দেখবা। এই অধ্যায়ে অভিকর্ষ ত্বরণের মান, জি এর মান 9.8 কিভাবে, এটা আমরা দেখব। সমস্যা নাই। তাহলে মহাকর্ষ বলের মধ্যে আমরা দেখলাম মৌলিক বলের প্রকৃতির মধ্যে মৌলিক বল টোটাল 4 ধরনের। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এখন মহাকর্ষ বল নিয়ে পড়াশোনা করব। এটা হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল নিয়ে পড়াশোনা করার আগে তোমাকে বইয়ের কথা বাদ দিয়ে আমরা নিজে কি জানি তাই দেখি। ওকে, আসো মহাকর্ষ বল। এখন আমরা শিখবো হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তো আসো মহাকর্ষ বল নিয়ে একটু পড়াশোনা করি। তো দেখো মহাকর্ষ বল আসলে কি, মনে করো আমাদের এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তু তুমি নাও, এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তু নাও। এই একটা বস্তু নিলাম ধরো, আর আরেকটা বস্তু নিই, এই একটা বস্তু নিলাম ধরো, এই একটা বস্তু নিলাম। এই 2টা বস্তু এই 2টা বস্তু কোনো কারণ ছাড়াই একে অপরকে আকর্ষণ করবেই। এই যে এই 2টা বস্তু নিলাম এবং এরা একে অপরকে আকর্ষণ করতেছে। তো এরা একে অপরকে আকর্ষণ করতেছে। এখানে তো 2টা বস্তু, মনে করো এই একটা বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু, এই 2টা পরস্পরকে আকর্ষণ করতেছে। এ বি কে আকর্ষণ করতেছে, মানে বি একে এইভাবে টানতেছে, আর আবার এ বি কে এইভাবে টানতেছে, মানে দুইজনকে টানতেছে। কিন্তু দুইজন টানতেছে, এই যে টানতেছে, এখানে যে বলটা কাজ করতেছে একে তুমি বলো হচ্ছে মহাকর্ষ বল। এই বলের নাম হচ্ছে মহাকর্ষ বল। তার মানে কি, মহাকর্ষ বলের সংজ্ঞা তুমি এইভাবে দিতে পারো, এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে সংজ্ঞা কি দিবা? এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যেকার, যে কোনো 2টি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। মহাকর্ষ বল বলা হয়। তার মানে দেখো মহাবিশ্বের যে কোনো 2টা বস্তু নিবা তুমি, যে কোনো 2টা, মানে পৃথিবীতে 2টা বস্তু নিতে হবে তা না, তুমি চাঁদ সূর্য নাও, মানে যে কোনো 2টা, মহাবিশ্বের 2টা বস্তু হইলেই হবে। এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা মহাকর্ষ বল বলবো। আর আরেকটা কথা হচ্ছে,
এই মহাকর্ষ বলের পরে আরেকটা সংজ্ঞা আমাদের শিখতে হয়, সেটা হচ্ছে অভিকর্ষ বল। সেটা কি ধরনের আমি তোমাকে বলি। এই মহাকর্ষ বলে কি, যে কোনো দুইটা বস্তু ছিল না, এখন এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তখন তুমি যেই বল পাও, মানে দুইটা বস্তু তো আমাদের নেওয়াই লাগে, এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি আমাদের পৃথিবী হয়, মনে করো এই যে এ বস্তুটা, এই এ বস্তুটা হচ্ছে আমাদের পৃথিবী, এই বস্তুটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে বি বস্তু, এটা হচ্ছে যে কোনো বস্তু, যে কোনো বস্তু। দেখো মহাকর্ষ বলের ক্ষেত্রে আমাদের কোনো শর্ত ছিল না যে একটা বস্তু নির্দিষ্ট ছিল না, তুমি দুইটা বস্তুই যে কোনো বস্তু ধরতে পারো। কিন্তু আমরা দ্বিতীয় আরেকটা সংজ্ঞা দেখতেছি অভিকর্ষ বলের। তো অভিকর্ষ বলের মধ্যে সংজ্ঞাতে আমাদের শর্তই হচ্ছে দুটি বস্তুর মধ্যে একটা বস্তুকে আমাদের পৃথিবী হইতে হবে। দুটি বস্তুর মধ্যে একটি যখন পৃথিবী হবে, তখন যে আকর্ষণ বল তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। তার মানে পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বল বলি। পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে কি বলি আমরা, অভিকর্ষ বল বলি। অভিকর্ষ বল বল। এখন দেখো আমরা জাস্ট সূত্র শিখলাম, এর উপরে একটা সামনে ক্লাস অবশ্যই নিব মহাকর্ষ বলের উপরে, না হলে আমরা এই অধ্যায়ের ম্যাথ কীভাবে করব, কারণ এখান থেকে ম্যাথ আসে, এখান থেকে সৃজনশীলের ম্যাথ আসে, ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর সব করা সম্ভব। তাহলে এই টপিকটার উপরে আমাদের আসলে একটা ক্লাস হবে, দেখবা সেই ক্লাসে আমরা কি করব, সেই ক্লাসে আমরা এই অধ্যায়ে যতটুকু প্রয়োজন এই অধ্যায় থেকে সব কিছু আমরা বলবো। মানে এখানে পৃথিবী এবং অন্য একটা বস্তু যখন পরস্পরকে আকর্ষণ করে, তখন যেই বল আমরা এখানে পাই সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল, আর যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল। তার মানে অভিকর্ষ বলও এক প্রকারের, অভিকর্ষ বলও এক প্রকারের মহাকর্ষ বল। বুঝতে পারছো? কারণ কি, পৃথিবী তো যে কোনো একটা বস্তু, কিন্তু বিশেষ একটা কেস যদি দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয়, তাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। এই হচ্ছে কথা। আসলে বইয়ে কি লেখা আছে দেখো, বইয়ে যা লেখা আছে তুমি দেখলে বুঝতে পারবা, আমার আসলে বলার দরকার নাই। তারপরে তড়িৎ চৌম্বকীয় বল মানে কি বলতো, যেখানে তড়িৎ বল এবং চৌম্বক বল দুটো একসাথে কাজ করে, তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। আসলে কি জানো, মানে আমরা আসলে এভাবে বলতে পারি, আবার আর একটু সহজভাবে বলতে পারি। আমরা ওই যে আমরা চলতড়িৎ স্থির তড়িৎ পড়ি না, চলতড়িৎ স্থির তড়িৎ পড়ি, তো চলতড়িৎ স্থির তড়িতের মধ্যে মনে করো এই জিনিসটা পাওয়া যায়। মনে করো এটা আমাদের, এখন আমরা যে বল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বকীয় বল। আমাদের এখন যে বল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বল। চুম্বকীয় বল। এই দেখো এখানে এই তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে এই যে তড়িৎ চুম্বকীয় বল, এই তড়িৎ চুম্বকীয় বলের জন্য কি হওয়া লাগে জানো, দুইটা চার্জিত বস্তু লাগে। মানে একটা বস্তু সে এমনি হবে না, সে চার্জিত হবে। মনে করো এটা আমাদের পজিটিভ চার্জে চার্জিত হইলো, আর একটা বস্তু লাগবে সে আবার নেগেটিভ চার্জে চার্জিত হবে। হ্যাঁ, সে আমাদের নেগেটিভ চার্জে চার্জিত হবে। মনে করো এই যে নেগেটিভ চার্জে চার্জিত হইলো, তাহলে একটা বস্তু আমাদের পজিটিভ চার্জে চার্জিত আর একটা বস্তু নেগেটিভ চার্জে চার্জিত, তাহলে এরা একে অপরকে আকর্ষণ করবে। অবশ্যই এরা একে অপরকে আকর্ষণ করবে। কেন আকর্ষণ করবে? কারণ আমরা জানি ভিন্ন ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এরা যখন আকর্ষণ করবে, তার মানে কি, মনে করো এটা আমাদের এ বস্তু, এটা আমাদের বি বস্তু, এই এ বস্তু বি বস্তুকে এইভাবে টানবে, আর বি বস্তু এ বস্তুকে এইভাবে টানবে, পরস্পরকে আকর্ষণ করবে। এবং এখানে যে আকর্ষণ বল পাবা তুমি, এখানে যে আকর্ষণ বল পাবা, আকর্ষণ বল, তাকে তুমি বলবা হচ্ছে এই যে তড়িৎ চৌম্বকীয় বল, বা সংক্ষেপে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটাকে আমরা বলতে পারি ইএম ফোর্স। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তাহলে সংজ্ঞাটা কি, দুইটি চার্জিত বস্তুর পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাকে আমরা আসলে তড়িৎ চৌম্বকীয় বল বলি। তার মানে শুধু আকর্ষণ করলেই যে তড়িৎ চৌম্বকীয় বল তা না, এখানে আমাদের বিঘর্ষণও ঘটতে পারে। মনে করো একটা বস্তু, এটা যদি সমধর্মী চার্জে চার্জিত হয়, এটা যদি আমাদের সমধর্মী চার্জে চার্জিত হয়, অর্থাৎ এটা মনে করো আমাদের নেগেটিভ, এটাও মনে করো আমাদের নেগেটিভ, তাহলে এরা সমধর্মী চার্জে চার্জিত হইলো। তার মানে এরা কিন্তু আর এখানে আকর্ষণ করবে না, এরা এখন এখানে বিকর্ষণ করবে। এরা যেহেতু আকর্ষণ না করে বিকর্ষণ করতেছে, দেখো এরা এখানে কি করতেছে বলো তো, এরা এখানে বিকর্ষণ করতেছে, বিকর্ষণ। এরা যেহেতু এখানে বিকর্ষণ করতেছে, তাহলে এখানে বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বলও এক ধরনের তড়িৎ চৌম্বকীয় বল। আর একটা হইতে পারে যদি দুইটাই আমাদের পজিটিভ চার্জে চার্জিত হয়, মনে করো একটা বস্তু, তারপরে এটাও আমাদের পজিটিভ চার্জে চার্জিত হইলো। হ্যাঁ, এটাও আমাদের পজিটিভ চার্জে চার্জিত হইলো, তাহলে এর মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। আসলে পজিটিভ চার্জটা দিয়ে দিই, মনে করে যে পজিটিভ চার্জে চার্জিত হইলো,
তো দুটা বস্তু যখন একই ধরনের চার্জে চার্জিত হয়, মানে সমধর্মী চার্জে চার্জিত হয়, তাহলে দুটা বস্তুর মধ্যে আর আকর্ষণ কাজ করে না, তখন বিকর্ষণ কাজ করে। বিষয়টাকে তোমরা সহজভাবে এভাবে মনে রাখতে পারো, একটা ছেলে একটা মেয়েকে পরস্পরকে আকর্ষণ করে, দুইটা ছেলে কখনো পরস্পরকে আকর্ষণ করে না, দুইটা মেয়েও কখনো পরস্পরকে আকর্ষণ করে না। এভাবে মনে রাখতে পারো, কি মনে রাখার সুবিধার্থে তোমার যেভাবে মনে রাখতে সুবিধা হয়। তো এটাই শুরুর দিকে একটা উদাহরণ দিয়ে দিলে মনে রাখতে সুবিধা হয়, এই আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে আসলে বিকর্ষণ পাবো, বিকর্ষণ আর বিকর্ষণে এক ধরনের তড়িৎচুম্বকীয় বল। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞা দিতে পারবো, দুইটা বস্তু যদি পরস্পরকে, দুটি চার্জিত বস্তু যদি পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, তখন তাকে আমরা তড়িৎচুম্বকীয় বল বলি। দুটি চার্জিত বস্তু যদি, দেখবা বইয়ে কঠিন সংজ্ঞা থাকতে পারে, এটা এটা লিখে দিলেই মার্ক পাবা। দুটি চার্জিত বস্তু যদি পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, আকর্ষণ বা বিকর্ষণ করে, তাকে তড়িৎচুম্বকীয় বল বলে। তড়িৎ চুম্বকীয় বল বল। এই তো, তাহলে তড়িৎচুম্বকীয় বল বুঝছো কিনা বল, আমি আরেকবার ছোট করে রিভিউ করে দিই। দুইটা যদি বিপরীতধর্মী চার্জ হয়, অর্থাৎ একটা বস্তুকে তুমি পজিটিভ চার্জে চার্জিত করলা আর একটা বস্তুকে নেগেটিভ চার্জে চার্জিত করলা, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, এটা তড়িৎচুম্বকীয় বল। দুটা বস্তুকে একই ধর্মী চার্জ দ্বারা আকর্ষণ মানে চার্জিত করলা, হয় পজিটিভ না হলে নেগেটিভ, তাহলে এদের মধ্যে আর আকর্ষণ বল কাজ করবে না, বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বল এক ধরনের তড়িৎচুম্বকীয় বল। সেজন্য বলতেছি দুটি চার্জিত বস্তু যদি পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাহলে তাকে আমরা তড়িৎচুম্বকীয় বল বলি। এটাই হচ্ছে সংজ্ঞা। এখানে তড়িৎচুম্বকীয় বল সম্পর্কে তোমাদের বইয়ে কিছু লেখা ছিল যে আমাদের মহাকর্ষ বলের তুলনায় এটা 10⁻36 গুণ বেশি শক্তিশালী। 10⁻36 মানে কত শিখাইছিলাম বলো তো? একের পাশে কটা শূন্য হবে? একের পাশে 36টা শূন্য হবে, তাহলে এটা 10⁻36 হয়। তাহলে এটা এত বেশি শক্তিশালী একটা বল, ঠিক আছে? কিন্তু এটা আসলে অনেক শক্তিশালী একটা বল। এটা তো গেলই। আসো তারপরে আমাদের আসে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আসো দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে জানি। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যে আমাদের দেখো, আমাদের পরমাণুতে কিছু অস্থায়ী কণা আছে, যে বলের কারণে পরমাণুতে তারা আবদ্ধ থাকে। পরমাণুতে অস্থায়ী কণাগুলো কি কি? আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, এগুলো আমরা সামনে মডার্ন ফিজিক্সের মধ্যে শিখবো। নর্মালি শেখার দরকার নাই, আমাদের এটা সংজ্ঞা কখনো লাগে না। আমি জাস্ট তোমাকে সংজ্ঞাগুলো লিখে দেবো। দুর্বল নিউক্লিয় বল, পরমাণুর অস্থায়ী কণাসমূহ যে বলের কারণে পরমাণুতে আবদ্ধ থাকে। মানে দুর্বল নিউক্লিয় বলের কারণে আমাদের পরমাণুতে কি বিভিন্ন ধরনের যে ভাঙন ঘটে, আমরা দেখি যে এই যে দেখায় আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে তেজস্ক্রিয়তা দেখায়। এই যে একটা পরমাণু তেজস্ক্রিয় হয়, কেন তেজস্ক্রিয় হয়? এই দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়। তো আমরা কি বলি? পরমাণুতে অস্থায়ী কণাসমূহ যে বলের মাধ্যমে পরমাণুতে আবদ্ধ থাকে, তাকে আমরা বলি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখন আমরা দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে পড়ব। আমাদের ক্লাস প্রায় শেষের পথে। দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল যে বলের কারণে অস্থায়ী কণাসমূহ পরমাণুতে আবদ্ধ থাকে। তুমি লিখবা যে বলের কারণে, যে বলের কারণে পরমাণুতে অস্থায়ী কণাসমূহ আবদ্ধ থাকে, তাকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলি। তাকে দুর্বল, এটা সংজ্ঞাটা বোঝার দরকার নাই, খালি একটু মুখস্থ করে নিও। কারণ আমি তোমাকে এখনই আলফা বিটা এইসব বোঝাইতে গেলে আসলে তুমি মাথার মধ্যে কিছুই ঢুকবে না। জাস্ট ওয়েট করো, সামনে এই অধ্যায় পাবা, তখন আমি এই অধ্যায় পড়াই দেব। নিউক্লিয় বল বল মনে রাখবা, অস্থায়ী পরমাণুতে স্থায়ী কণিকা আছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বাদে পরমাণুতে আরও অনেক কণিকা থাকে, যেগুলোকে আমরা অস্থায়ী কণিকা বলি। তো একটা বল থাকে, যে বলগুলো আমাদেরকে কী করে? পরমাণুতে এই কণিকাগুলোকে আবদ্ধ করে রাখে, মানে পরমাণুর ভিতরে রাখে, সেই বলকে আমরা দুর্বল নিউক্লিয় বল বলি। এই সংজ্ঞাটা বুঝতে পারছো? আমি আরেকবার বলি। পরমাণুতে 2 ধরনের কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। এখন স্থায়ী কণিকাগুলো কী কী? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এবার দেখো, পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে স্থায়ী কণিকা। এই কণিকাগুলো একটা বলের কারণে আবদ্ধ থাকে, সামনে আমরা পাবো, সেটা আমাদের সবল নিউক্লিয় বল হবে অবশ্যই। আর পরমাণুতে এই কণিকাগুলো বাদ দিলে আরও কিছু কণিকা থাকে, যাকে আমরা অস্থায়ী কণিকা বলি। এই অস্থায়ী কণিকা যে বলের কারণে আবদ্ধ থাকে, তাকে আমরা বলি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল।
বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো এখানে দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে বলা আছে। এটা যেহেতু দেখো নিউক্লিয়াসের মধ্যকার ব্যাপার স্যাপার, তার মানে এটা খুবই কম দূরত্বে কাজ করে। এখানে সেটাই বলা আছে যে 10⁻18 10⁻18 এরকম দূরত্বে কাজ করে। দরকার নেই, তুমি পড়লেই বুঝতে পারো। তোমরা আসলে মেইনলি এখান থেকে সংজ্ঞাটাই লাগবে। তারপরে আসে সবল নিউক্লিয় বল। আসলে সবল নিউক্লিয় বল সম্পর্কে একটু জানি। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল তার মানে কি? ওই যে পরমাণুতে দুই ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা যে আবদ্ধ রাখে তাকে যদি আমরা দুর্বল বলি, তাহলে অস্থায়ী কণিকাকে যে আবদ্ধ রাখে তাকে যদি আমরা দুর্বল নিউক্লিয় বল বলি, তাহলে সবল নিউক্লিয় বল কাকে বলবা? যে স্থায়ী কণিকাগুলোকে আবদ্ধ রাখে, তাই তো? বুঝছো না? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, পরমাণুতে তাহলে কি, যে বল দ্বারা পরমাণুতে কি থাকে বলতো? স্থায়ী কণিকাগুলো আবদ্ধ থাকে। যে বল দ্বারা পরমাণুতে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকাগুলো আবদ্ধ থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বল বলে। তো স্থায়ী কণিকা কি কি আমি একটু লিখে দিই। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা হচ্ছে আমাদের স্থায়ী কণিকা। স্থায়ী কণিকার মধ্যে আছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বাদ দিলে যা থাকে সবই কি বলো তো? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বাদ দিয়ে যা থাকে সবগুলা কি? অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা। তার মানে অস্থায়ী কণিকার উদাহরণ তুমি বুঝে গেছো, তোমাকে আর লিখে দেওয়ার দরকার নেই। এই আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল এগুলো লেখা যায়, দরকার নেই আর কি। তার মানে কি? স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকাগুলোকে যে আবদ্ধ রাখবে সে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। স্থায়ী কণিকাগুলোকে যে আবদ্ধ রাখবে সে হচ্ছে সবল নিউক্লিয় বল। বলো, চারটা সংজ্ঞা, মৌলিক বলে চারটা সংজ্ঞা বুঝছো? চারটা মৌলিক বলে সংজ্ঞা বুঝছো? বুঝছো, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাদের আসে একটা নতুন টপিক, সেটা হচ্ছে যে সাম্য বল আর অসাম্য বল। এই সাম্য বল, অসাম্য বল বুঝলে আমাদের আজকে ক্লাস শেষ। আসলে সাম্য বল, অসাম্য বল সম্পর্কে খুবই সংক্ষেপে একটু আলোচনা করি। তো মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে। এখন এই বস্তুটাকে তুমি অনেক দিক থেকে টানতে পারো। তুমি প্রথমত বস্তুটাকে একজন এদিক বেলে টানতে পারে, অবশ্যই টানতে পারে, তার রাইট আছে। তুমি মনে করো এদিক বেলে টানতেছো, আবার আরেকজন কি করতে পারে? বস্তুটাকে মনে করো এদিক বেলে টানতে পারে। একজন এদিক বেলে টানতেছে, একজন এদিক বেলে টানতেছে। তাহলে দুইজনের শক্তি যদি সমান হয়, তুমি মনে করো এদিকে একটা বলে টানতেছো, সেটা মনে করো এফ। এখন তোমাকে আমি বলের আসলে সংজ্ঞা টঙ্গা দিছি, কিন্তু গাণিতিকভাবে প্রকাশ করা শিখায় নাই, তাই আসলে এফ লিখতে ভয় পাচ্ছি। মনে করো তুমি এদিকে তাকে F1 বলে টানতেছো, এদিকে তুমি F2 বলে টানতেছো। এখন দুইটা বলই যদি সমান হয়, তাহলে এই বস্তুটা কি থাকবে বলো তো? নিশ্চয়ই স্থির থাকবে, কোনো দিকে যাবে না। দেখো, তুমি একজন ব্যক্তি এই বস্তুটাকে একদিকে এফ বলে টানতেছে, F1 বলে, এ টানতেছে F2 বলে। এখন দুটা বলে যদি সমান হয়, তাহলে এই বস্তুটা স্থির থাকবে। তাহলে মানে একাধিক বল ক্রিয়া করে বস্তু যদি স্থির থাকে, একাধিক বল ক্রিয়া করে বস্তু যদি স্থির থাকে, তাকে তুমি বলবা হচ্ছে সাম্য বল। আর একাধিক বল ক্রিয়া করে বস্তু যদি স্থির না থাকে, তাহলে তুমি তাকে কি বলবা? অসাম্য বল। বুঝছো? মানে এক কথায় সুন্দরভাবে বইয়ের ভাষায় সংজ্ঞাটা এরকম যে কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে এবং ক্রিয়া করার সত্ত্বেও বস্তুর লব্ধি শূন্য হয়, লব্ধি শূন্য হওয়ার মানে হচ্ছে বস্তু স্থির, মানে বস্তু যেরকম ছিল সেরকমই থাকবে। বস্তু যদি গতিশীল থাকে গতিশীল থাকবে, স্থির থাকলে স্থির থাকবে। স্থিরই বলতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে একাধিক বল ক্রিয়া করা সত্ত্বেও বস্তু যদি স্থির থাকে, তাহলে তুমি তাকে বলবো হচ্ছে সাম্য বল। একাধিক বল ক্রিয়া করা সত্ত্বেও বস্তু স্থির থাকলে, স্থির থাকা মানে কি? লব্ধি শূন্য। এই যে এখানে লিখলাম না স্থির থাকে, এই স্থির থাকার মানে হচ্ছে লব্ধি শূন্য। রেজাল্টেন্ট বাদ দাও, লব্ধি আর কি। লব্ধি কি জিনিস পরে চিনবো। লব্ধি শূন্য, লব্ধি শূন্য কথাটার সাথে তোমরা নতুন তাই লিখলাম না, তোমরা লিখবা স্থির থাকে।
তাকে সাম্য বল বলে। সাম্য বল বলে। আর একাধিক বল ক্রিয়া করার সত্ত্বেও যদি বস্তু স্থির না থাকে, একাধিক বল ক্রিয়া করা সত্ত্বেও বস্তু স্থির না থাকে, থাকলে তাকে আমরা অসাম্য বল বলি। অসাম্য বল বলি। বলো সাম্য বল আর অসাম্য বল বুঝছো? খুবই সহজ সংজ্ঞা, আমরা আজকে কিছুই শিখলাম না, খালি সংজ্ঞাগুলো দেখলাম পরীক্ষায় ক নম্বরের প্রিপারেশন। তো এখানে সাম্য বল অসাম্য বল দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে একটা বস্তু পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে টানে, পৃথিবীর টানকে আমরা নিচের দিকে দেখাচ্ছি। এখন এই উদাহরণ দিলে তুমি বুঝবা না, তাই আর কি দেই নাই। পৃথিবী তো প্রত্যেকটা বস্তুকে টানে, নিচের দিকে টানতেছে, দাবার দড়ি দিয়ে বাঁধা আছে, উপরের দিকে টানতেছে, দুইটা বলই সমান, যার কারণে বস্তুটা এখানে স্থির থাকে। দরকার নাই এটা বোঝার, আমি তোমাকে যেটা বোঝাইছি যে এদিকে একটা বল থাকবে, এদিকে একটা বল থাকবে, দুইটা বলই যদি সমান থাকে, একাধিক বল মানে দুইটাই বল থাকবে তা না, তাহলে তো বলা থাকতো যে দুইটা বল। একাধিক বল মানে অসংখ্য বল থাকতে পারে, দুই একের অধিক আর কি। তারপরে মনে করে যে অসাম্য বল এখানে বলা আছে, আর তারপরে যেখানে দেখাচ্ছে আর কি, এদিকে একটা বলে টানতেছে, এদিকে একটা বলে টানতেছে, দুইটা যদি সমান তার মানে এটা এখানে স্থির থাকবে। আর কোনো একদিকে যখন বেশি হয়ে যাবে আর কোনো একদিকের বল যখন কম হবে, তখন এটাই মাঝ বরাবর থাকবে না, এদিকে সরে যাবে, এই আর কি বোঝাচ্ছে। তো বলো আজকের ক্লাস আমাদের এতটুকুই, যে সাম্য বল হচ্ছে যে বল একাধিক বল ক্রিয়া করার ফলে বস্তু স্থির থাকলে তাকে সাম্য বল, একাধিক বল ক্রিয়া করার ফলে বস্তু যদি স্থির না থাকে তাকে আমরা বলবো হচ্ছে অসাম্য বল। বল বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তোমরা বলো বাকিরা, বুঝছো আজকের ক্লাসটা? আমরা অনেকটাই আগায় গেছি, তো বলো ক্লাসটা ভালো লাগছে নাকি ভালো লাগে নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা কালকে আমাদের ম্যাথ ক্লাস আছে, আর আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে পরীক্ষা হবে আগামী শুক্রবার আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের উপরে পরীক্ষা, সিকিউ প্লাস এমসিকিউ, টোটাল কয় মার্ক? 20 আর 10, 30 মার্কের একটা পরীক্ষা হবে। 10টা এমসিকিউ দিব আর 2 সেট প্রশ্ন দিব। অবশ্যই ভালোভাবে পড়ো, এই 3 দিন প্রিপারেশন নাও, 3 দিন প্রিপারেশনের জন্য টাইম দিলাম। আর এই আমাদের ধারার অধ্যায়টা শেষ করতে আর 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগার কথা, 4টা ক্লাসের মধ্যে ধারা অধ্যায়টা শেষ হয়ে যাবে, তাহলে আমরা ধারা অধ্যায়ের পরে আবার নেক্সট সপ্তাহে পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, আমরা একটা করে অধ্যায় শেষ করবো, একটা করে পরীক্ষা নেব, এতে আমাদের প্রিপারেশন পড়াশোনা সব কিছুই ভালো মতো হবে। তোমরা চেষ্টা করো গতি অধ্যায়ের উপরে সৃজনশীলগুলো করার, তোমাদের কাছে তো টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে গতি অধ্যায়ের উপরে সৃজনশীলগুলো করার চেষ্টা করো। আর এই অধ্যায়টা তো পড়াচ্ছি, আজকে যতটুকু পড়াইলাম সংজ্ঞাগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবা, পরীক্ষার আগের দিন খাতা থেকে সংজ্ঞাগুলো দেখলেই হবে। তারপরে তুমি গাইড থেকে সৃজনশীল প্র্যাকটিস করে নিলে হয়ে গেল। পরীক্ষার আগের দিন তুমি যদি লাইন বাই লাইন বই পড়তে বসো, আসলে শেষ করতে পারবা না। পরীক্ষার আগের দিন কথা হচ্ছে যে তোমার খাতায় সবগুলা লেখা থাকবে, খাতায় থেকে চোখ বুলাই নিবা, তারপরে গাইড থেকে তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা। কথা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আজকের মতো বিদায় নিব। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আর দেখা হবে খুবই তাড়াতাড়ি কালকে ম্যাথ ক্লাস নিয়ে। ঠিক আছে, তাহলে টিল দেন গুড বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।